মুঠোয় বন্দি কাগজটা চেপে ধরে দূরে দাঁড়িয়ে একদৃষ্টে ঝিনুক দেখে চলেছে রুদ্রকে। সে এখনো গেস্টদের সাথে কথা বলতে ব্যস্ত। যেই চোখ দুটোতে ও মাঝে মাঝে নিজের প্রতি এক অদ্ভুত পাগলামি দেখতে পায়, সে উজ্জ্বল চোখ দুটো এই মুহূর্তে আত্মবিশ্বাসে ভরপুর। এই আত্মবিশ্বাস খুব সহজেই আশেপাশের মানুষগুলোকে ওর দিকেই মনোযোগ স্থির রাখতে বাধ্য করছে। কি সুন্দরভাবে! কেউ চাইলেও অন্যদিকে চোখ ফেরাতে পারছে না। হঠাৎ স্মৃতির কোনো এক অতলস্পর্শী গহীন কুঠি থেকে ভেসে এলো এক গম্ভীর আওয়াজ। এই বিয়েটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট প্রিন্সেস। আমি চাই সবটা ভুলে নতুন করে এগিয়ে যেতে। আমি চাই তুমি আমার সাথে আমার পাশে থাকো সারাটা জীবন। অজান্তেই হাতের মুঠো দুটো শক্ত হয়ে উঠল ঝিনুকের। পাতলা কাগজটার অস্তিত্ব বন্ধ মুঠোর মধ্যে সংশয়ে তখন। সেদিন নয়না আর মিশার কথা শুনে ঋষিকেশ যাওয়ার সময় যে মানসিক দ্বন্দ্বে ওর মস্তিষ্ক বিজড়িত হয়েছিল, সেই দ্বন্দ্বটা আজ আর নেই। মাথার ভেতরের বিভ্রান্তিটাও অনেকটাই পরিষ্কার। ওর ইসিমা তো ঠিক কথাই বলেছে, রুদ্রকে বোঝা একটু কঠিন। ওর মনের কথা মুখে আসে কোথায়? মানুষটা 12 বছর আগে ওকে দূরে ঠেলে দিয়েছিল, কিন্তু এখন এটা তো অস্বীকার করার জায়গা নেই যে এখন সেই মানুষটাই ওকে নিজের কাছে বেঁধে রাখার জন্য শুরু থেকে শেষ সবটা এক করে দিচ্ছে। যেই বিশ্বাসঘাতকতা ওর পরিবার করেছে, সেটা তো সত্যিই মেনে নেওয়া যায় না। আর তাছাড়া যদি সত্যি শাস্তি দেওয়ার জন্য এই বিয়েটা করে থাকে রুদ্র, তাহলে এতদিনে ও ওর সাথে অনেক কিছুই করতে পারত। কিন্তু এখনো পর্যন্ত মানুষটা এক মুহূর্তের জন্য ওকে বিন্দুমাত্র অপমান করেনি। ওর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ওর সাথে খারাপ আচরণ করেনি, বরং পদে পদে বিপদের হাত থেকে বাঁচিয়ে চলেছে ওকে। তাহলে এই সম্পর্কটাকে একটা সুযোগ দিলে কি খুব ভুল হয়ে যাবে? জীবন এত বছরে ওকে শুধু আঘাত ছাড়া আর কিছুই তো দেয়নি। আবার না হয় আঘাত পাবে, এর থেকে বেশি তো আর কিছু হবে না। মুঠোবন্দি কাগজটাকে একবার খুলে দেখারও প্রয়োজন বোধ করল না ঝিনুক। সোজা সামনের দিকটায় এগিয়ে গিয়ে লনের উপর রাখা ডাস্টবিনটার মধ্যে ছুঁড়ে ফেলে দিল ওটাকে। ও জানে না ও যেই সিদ্ধান্তটা নিল সেটা ঠিক নাকি ভুল, কিন্তু কাগজটা ফেলে দেওয়ার পর বুকের বাদিকটায় একটা আলাদাই প্রশান্তি অনুভব হচ্ছে। পেছন ঘুরে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা মনের ঘরের একান্ত আপন মানুষটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলো ঝিনুক। আশেপাশের সবটা ভুলে মন মস্তিষ্ক যেন মানুষটার মধ্যেই বিলীন হতে শুরু করলো হঠাৎ। ঠিক তখনই রুদ্র ঘুরে তাকালো ওর দিকে। চোখে চোখ পড়ে গেল ওর। ঠোঁটের কোণায় লেগে থাকা হাসিটা মানুষটাকে আরও অনেক বেশি আকর্ষণীয় করে তুলছে ঝিনুকের চোখে। মায়াবীর মোহতে এতটাই বিভোর হয়ে রইল ঝিনুক যে রুদ্রর চোখে চোখ পড়ার পরেও দৃষ্টি ফিরিয়ে নিতে ভুলে গেল ও। দূরে দাঁড়িয়ে রুদ্র ঝিনুকের চাহনির গভীরতা দেখে বেশ অবাক হয়। এর আগে ওই নজরে এত অ্যাফেকশন, এত বিভোরতা ও দেখেনি। এত অনুরাগ, এত অনুভূতিতে পূর্ণ ওই দৃষ্টি রুদ্রকে যেন ভীষণভাবে টানছে ওর দিকে। বছরের পর বছর ধরে অপেক্ষা করেছে ও এই মায়ায় জড়ানো তীব্র আবেগের। অপেক্ষা করেছে সেই মুহূর্তটুকুর যেখানে ওর ব্যক্ত করতে না পারা অনুভূতিগুলোর সাথে মিশে যাবে প্রেয়সীর তীব্র আবেগগুলো। শরীর ছোঁয়ার আগে ছুঁয়ে যাবে দুটো মন, যেখানে মেয়েটা অনুভব করতে পারবে ওর প্রতি একটু একটু করে গড়ে তোলা এই অনুরক্তি, আকর্ষণ, আবেগগুলোকে। ও এই সম্পর্কে শুধু ভালোবাসা বা আসক্তি তো চায়নি, চেয়েছে একনিষ্ঠতা। ওর কাছে এই অনুভূতিগুলো একটা উপাসনার মতো, এক কঠিন সাধনার মতো, যেটা এত সহজেই উপলব্ধি করা যায় না। এক প্রগাঢ় আত্মত্যাগের মধ্যে দিয়ে একে লাভ করতে হয়, যেখানে মনের অনুভূতিগুলো মুখে বলার প্রয়োজন পড়ে না। চোখের ভাষা যেখানে মুখের শব্দের থেকেও বেশি সহজ হয়ে ওঠে, যেখানে দাঁড়িয়ে একে অপরকে ছাড়া নিজেদের অস্তিত্বহীন বলে মনে হয়, আজ ওই দৃষ্টিতে সেই গভীর সাধনা শুরু হওয়ার ইঙ্গিত পাচ্ছে ও। রুদ্র জানে মেয়েটাকে ঘিরে ওর ভেতরে একটু একটু করে বাড়তে থাকা এই অনুভূতিগুলো কোনো পাগলামির থেকে কম কিছু নয়। সবটা জেনে শুনেই এই উন্মত্তা, এই পাগলামিটুকুকে ও নিজের মধ্যে বাড়তে দিয়েছে। মনের ঘরে লালন করেছে এগুলোকে। এই উন্মাদনা ছাড়া রুদ্র যে সারা জীবন শুধু রুদ্র হয়েই রয়ে যাবে, নীল হয়ে উঠতে পারবে না কোনো দিন। ঝিনুকের নীল, ওর প্রিন্সেসের প্রিন্স।
ভিড়ের ভেতর থেকে এক পা করে রুদ্র এগিয়ে এলো ঝিনুকের কাছে। এই পুরো সময়টায় ঝিনুক একেবারে জন্যেও নিজের দৃষ্টি সরায়নি ওর চোখ থেকে। কি দেখছো? রুদ্রর আওয়াজে এবার ঝিনুকের ঘোর কাটল। অপলক দৃষ্টির সংলগ্নতা ভঙ্গ হলো সহসা। এক অজানা আবেগের বশবর্তী হয়ে আওয়াজটা কেঁপে উঠল ঝিনুকের। কিছু না, অ্যাম আই লুকিং দ্যাট হ্যান্ডসাম? পুরো ব্রহ্মদৈত্য লাগছে। কি? রিনা, রিনা! ভিড় ঠেলে ছিমছাম গড়নের একটা অল্প বয়সী মেয়ে এগিয়ে এলো রুদ্রর দিকে। ইয়েস হ্যান্ডসাম। এ আবার কে? ফ্যামিলি ফ্রেন্ড। আমাকে ব্রহ্মদৈত্যর মতো লাগছে। কি? ব্রহ্ম? ব্রহ্ম? হোয়াট? ব্রহ্মদৈত্য, রাক্ষস। রাক্ষসের মতো লাগছে আমাকে। নো 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 হ্যান্ডসাম, হু টোল্ড ইউ দ্যাট? ইউ আর লুকিং স্টানিং। চোখ খারাপ, ফেলে রেখো না, ডাক্তার দেখাও। নো বৌদি, আমার চোখ একদম ঠিক আছে। আমার দাদাকে দেখতে একদম প্রিন্সের মতো লাগছে আজ। হবে হয়তো, আমার কি? কথাটা শেষ করে ঝিনুক ওখান থেকে চলে যেতে চাইলে রুদ্র ওর হাতটা শক্ত করে টেনে ধরে ওকে আটকে দিল। কোথায় যাচ্ছ? চুপ করে আমার পাশে দাঁড়াও। কয়েকজনের সাথে ইন্ট্রোডিউস করানোর বাকি আছে। আমি অচেনা লোকদের সাথে দেখা করি না। তুমি রানী ভিক্টোরিয়া, তাই না? চুপ করে দাঁড়াও। কেন রানী ভিক্টোরিয়া হতে যাব? আমি রানী ঝিনুক। আচ্ছা, কোন দেশের রানী শুনি? মিস্টার রুদ্রনীল সিং শেখাওয়াতের সাম্রাজ্যের রানী। বুকের বাদিকটায় যেন হঠাৎ করে 1000 ভোল্টের কারেন্ট খেলে গেল রুদ্রর। মেয়েটা যে আজও কিছু বলার আগে একদম ভাবনা চিন্তা করে না, এটা তারই প্রমাণ। যা বলছো ভেবে বলছো? ভাবার কি হৃদ। হঠাৎ একটা জোরালো চিৎকারে চমকে উঠল ঝিনুক। আওয়াজের উৎস অনুসরণ করে সামনের দিকে তাকাতেই দেখলো একটা জটলা মতো তৈরি হয়েছে ওখানে। তৎক্ষণাৎ দ্রুত পায়ে এগিয়ে গেল ঝিনুক আর রুদ্র। ভিড় ঠেলে ভেতরে চোখ রাখতেই ঝিনুক দেখলো বছর 27 থেকে 28-এর একটা মেয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। সাথে সাথে মেয়েটার পাশে বসে হাতের কবজিতে আঙুল রেখে পালস চেক করার চেষ্টা করলো ও। কি করে হলো এটা? একটু চিৎকার করেই জিজ্ঞাসা করল ঝিনুক। পাশে বিভ্রান্ত অবস্থায় দাঁড়িয়ে থাকা প্রায় সমবয়সী একটা ছেলে কাপা কাপা আওয়াজে উত্তর দিল, আমার বোন ও। ডোন্ট নো কী হলো, ঠিকঠাকই তো ছিল। সন্ধ্যা থেকে কিছু একটা ব্যাপার নিয়ে অস্থির মতো লাগছিল। তারপর একটু আগে ওম আঙ্কেলের সাথে কথা বলছিল দেখে আমি ওদিকটায় গেছিলাম ড্রিঙ্কের জন্য। ওর জন্য প্লেন জল আনতে বলেছিল। ওটা নিয়ে হেঁটে আসছিলাম আর তখন হঠাৎ করে জ্ঞান হারিয়ে এভাবে পড়ে গেল। ঝিনুক সামান্য ঝুঁকে মেয়েটির বুকের উপর কান পাতল। রুবি, আমার ব্যাগটা নিয়ে এসো ফার্স্ট। শিট, নো নো নো, রিদ রিদ রিদ, লুক অ্যাট মি, রিদ। ঝিনুক মেয়েটার দুটো কাঁধ শক্ত করে ধরে ওকে ঝাঁকিয়ে তোলার চেষ্টা করল। লাভ হলো না। মেয়েটার বুকের বাদিকে হাত দুটো একসাথে রেখে দ্রুত এবং জোরে চাপ দিল দুবার। কাম অন। আবার হাত দুটোকে একভাবে রেখে চাপ দিল ঝিনুক। কাম অন, ওপেন ইউর আইজ। কি হয়েছে ওর? ছেলেটা কাপা কাপা গলায় প্রশ্নটা করল ঝিনুককে। কার্ডিয়াক অ্যাটাক। আমি ওর পালস হারাচ্ছি, ও নিঃশ্বাস নিচ্ছে না, ওকে মাউথ টু মাউথ শ্বাস দিতে হবে। ঝিনুক ওর বুকের উপরটা জোরে আরও দুবার চাপ দিয়ে সামনের দিকে ঝুঁকে মেয়েটার মুখে মুখ ঠেকাতেই যাবে, এমন সময় রুদ্র একটা হ্যাঁচকা টান মেরে সরিয়ে নিল ওকে। ঝিনুক হতভম্ব হয়ে তাকিয়ে রইল রুদ্রর দিকে। কি করছো এটা? ও নিঃশ্বাস নিচ্ছে না, ওকে মাউথ টু মাউথ অক্সিজেন সাপ্লাইয়ের চেষ্টা করছি, সরো। না, মুখে মুখ কেন লাগাচ্ছ? ঝিনুক হাঁ করে তাকিয়ে রইল রুদ্রর দিকে। হ্যাভ ইউ গন ম্যাড অর সামথিং? মেয়েটা মরে যাবে রুদ্র, লিভ মি। রুদ্র আরও শক্ত করে চেপে ধরল ঝিনুকের হাত। ওকে নিজের একদম কাছে টেনে এনে কানের কাছে মুখটা দিয়ে খুব আস্তে করে বলল, যাক, আই ডোন্ট কেয়ার। তুমি ওর মুখে মুখ লাগাবে না, দ্যাটস ইট। ওই ঠোঁট দুটো শুধু আমাকে ছোঁয়ার জন্য, আর আমি আমার জায়গায় অন্য কারোর সামান্যতম প্রবেশও সহ্য করি না ঝিনুক। সো ডোন্ট, আই মিন ইট।
রুদ্রর কথা শুনে ঝিনুক যেন আকাশ থেকে পড়ল। ও নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। একটা সুস্থ স্বাভাবিক মানুষ কি করে এমনটা ভাবতে পারে? কি হয়ে গেছে ওর এটা? বিন্দুমাত্র মানবিকতা, সহানুভূতির লেশমাত্র নেই ওর মধ্যে। সময় পরিস্থিতি ওকে কি বানিয়ে দিয়েছে এটা? ও একটা মেয়ে রুদ্র। হোয়াই দিস ইনসিকিউরিটি? ঝিনুককে মুখের কথা সম্পূর্ণ করতে না দিয়েই রুদ্র বলল, ডাজ নট ম্যাটার ও মেয়ে হোক বা ছেলে। ইউ আর মাইন ওনলি অ্যান্ড আই ওয়ান্ট শেয়ার ইউ উইথ এনিওয়ান। ঝিনুক এক ধাক্কায় রুদ্রকে সরিয়ে দিল নিজের কাছ থেকে। দাঁতে দাঁত চেপে নিচু আওয়াজে গর্জে উঠল, জাস্ট শাট আপ। ইউ আর ইনসেন্স। পাগল হয়ে গেছো তুমি? আজ বাদ কাল আমি একজন ডাক্তার হব, আর এটা আমার ডিউটি, আমার প্রায়োরিটি। হ্যাভ টু ডু ইট, ড্যাম ইট। মুখের কথা শেষ করে ঝিনুক রুদ্রর প্রতিক্রিয়ার পরোয়া না করে আবার এগিয়ে গেল মেয়েটার কাছে। এটা গোল্ডেন টাইম। এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না, না হলে সবটা হাতে থেকে বেরিয়ে যাবে। মেয়েটার অস্বাভাবিক হৃদস্পন্দন একেবারে থেমে না গেলেও এতটাই আস্তে চলছে যেটা বাইরে থেকে অনুভব করা একেবারেই সম্ভব হচ্ছে না। ঝিনুক সামনের দিকে ঝুঁকতে গিয়েও থেমে গেল এবার। আর তার একমাত্র কারণ হলো রুদ্র। রুদ্রর আচরণ এইভাবেই প্রতিটা পদে ওকে প্রভাবিত করছে, ওকে পরাজিত করছে। একজন ডাক্তারের কাছে তার প্রায়োরিটিটা সবসময় তার পেশেন্ট হওয়া উচিত। তার ক্রিটিক্যাল অবস্থা সব কিছুর ঊর্ধ্বে হওয়া উচিত। এই মুহূর্তে চোখের সামনে মৃত্যুর সাথে লড়াই করতে থাকা এই মানুষটার জীবন বাঁচানোর জন্য যা যা প্রয়োজনীয় সবটা করা উচিত ওর। কিন্তু ও হেরে যাচ্ছে। যেই মুহূর্তে ওর মস্তিষ্ক রুদ্রের সতর্কবার্তা মনে করে দ্বিতীয়বার ভাবার সুযোগ নিয়েছে, সেই মুহূর্তেই ও হেরে গেছে। নিজের দায়িত্ব, নিজের কর্তব্য সবটা হেরে গেছে। এই ছেলেটা একদিন ওর সবটা শেষ করে দেবে। ওর জীবনের সব আদর্শ, সব নীতি, সব নৈতিকতা, সবটা একদিন বিসর্জন যাবে শুধু এই ছেলেটার জন্য। একটা দীর্ঘ শ্বাস ফেলে ঝিনুক বিরক্তির সাথে তাকালো এক ঝলক রুদ্রর দিকে। তারপর দাঁতের সাথে দাঁত চিপে ঘুরে তাকালো মেয়েটার দাদার দিকে। এই যে তুমি ওর ভাই হও তো? দাদা। ওই হলো। ওর মুখে শ্বাস ভরতে পারবে? আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। প্রথমে হাওয়া থেকে জোরে নিঃশ্বাস টেনে নিজের ভেতরে নাও। তারপর আমি যখন বলবো তখন ওর মুখ খুলে পুরোটা ওর মুখে দিয়ে দেবে। ক্লিয়ার? ছেলেটা আতঙ্কিত অবস্থাতেই দ্রুত মাথা নাড়ালো। ঝিনুক আর দেরি করলো না। দু হাত মেয়েটার বুকের বাঁ দিকে চেপে ধরেই বলল, স্টার্ট। ছেলেটা হৃদের মুখে শ্বাস ভরতে শুরু করলো আর ঝিনুক প্রতি সেকেন্ডে দ্রুত দুবার চাপ দিতে থাকলো। একবার, দুবার, তিনবার, কোনো লাভ হলো না। কিন্তু ঝিনুক থামলো না। একই পদ্ধতি আবার রিপিট করলো। আর এইবার মুখ দিয়ে একটা জোরের নিঃশ্বাস ভেতরে টেনে নিয়ে চোখ মেলে তাকালো হৃদ। ওখানে উপস্থিত প্রতিটা মানুষের নিঃশ্বাস যেন গলার কাছটায় আটকে ছিল এতক্ষণ। হৃদ এর নিঃশ্বাসের সাথে বাকি সকলেই যেন শান্তির নিঃশ্বাস টেনে নিল ভেতরে। ঝিনুক দু হাতে মুখ চেপে ধরে ধপ করে বসে পড়ল মাটির উপরেই। চোখের কোল উপচে বেরিয়ে এলো বাড়িধারা। সত্যি বলতে মেয়েটার বেঁচে যাওয়ার সম্ভাবনা একেবারে ছিল না বললেই চলে। সেখান থেকে এইরকমভাবে ফিরে আসাটা ঝিনুকের কাছে যতটা অপ্রত্যাশিত ততটাই আনন্দের। নিজের ইমোশনগুলো আর নিয়ন্ত্রণ করতে পারল না ঝিনুক। দু হাতে মুখ চেপে কেঁদে ফেলল ও। সাথে সাথে রুদ্র এগিয়ে এসে ধরে নিল ওকে। ইউ হ্যাভ ডান এ গ্রেট জব ডক্টর শেখাওয়াত। ঝিনুক রুদ্রর জামা খামচে ধরে নিজেকে ওর বুকের মাঝে লুকিয়ে নিল। কান্না ভেজা গলার আওয়াজটা ভীষণ কাঁপছে ওর। ওকে ওকে ইমিডিয়েট হসপিটালাইজড করতে হবে। হাসপাতাল পাঠানোর ব্যবস্থা করো। অভি, গাড়ি বার কর। রাত বাড়ার সাথে সাথে মানুষের ভিড়টাও ধীরে ধীরে কমে আসছে। গেস্টরা যে যার ফিরছে নিজের গন্তব্যে। লনের আলোগুলো এখনও একইভাবে জ্বলছে। বেশ খানিকক্ষণ ধরে একটা নিরিবিলি জায়গা খুঁজে নিয়ে ঝিনুক চুপচাপ বসে আছে একা। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা ওর মন মস্তিষ্কের চলমান দৃশ্যপটে ভেসে উঠছে বারবার। মেডিকেলের ফাইনাল এক্সামটা এখনও দেওয়া হয়নি ওর।
ইন্টার্নশিপ তো অনেক দূরের কথা, এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করার পরিস্থিতি এখনও আসেনি ওর জীবনে। ডাক্তার কম থাকলে দু একবার ইমার্জেন্সি কেসে সিনিয়রদের সাহায্য করেছে ঠিকই, কিন্তু একা এইভাবে কোনো টাফ সিচুয়েশন হ্যান্ডেল করা এই প্রথমবার ওর জীবনে। আজ যদি মেয়েটার কিছু হয়ে যেত তাহলে কি করতো ও? কিভাবে সহ্য করতো নিজের পরাজয়টুকু? ভেতরটায় একটা চাপা উত্তেজনা কাজ করছে তীব্রভাবে। চোখের পেছনে জমা জলটুকু চুইয়ে চুইয়ে বেরিয়ে আসছে বাইরে। রুদ্র গেস্টদের বিদায় জানাতে ব্যস্ত থাকলেও ওর চোখ দুটো থেকে থেকে দেখে চলেছে ঝিনুককে। কিছু ইম্পর্ট্যান্ট ভিআইপি গেস্টকে না যাওয়া পর্যন্ত ছাড়তেও পারছে না ও যে ঝিনুকের কাছে যাবে। পাশে দাঁড়িয়ে ছেলের অস্থিরতা খুব ভালো করে লক্ষ্য করছেন ওমবাবু। কথা সামনের মানুষটার সাথে বললেও মনটা যে ওর অন্য কোথাও পড়ে আছে সেটা বুঝতে পারছেন উনি। মেয়েটাকে ঘিরে ছেলের আচরণে অস্বাভাবিকতা চোখে লেগেছে ওনার ইতিমধ্যেই। শাস্তি দেওয়ার নামে মেয়েটাকে বিয়ে করলেও ঠিক কী ধরনের শাস্তি ও ধার্য করেছে ওর জন্য সেটাই উনি বুঝতে পারছেন না, কারণ এখনও পর্যন্ত মেয়েটার সাথে সামান্যতম কঠোরও হতে দেখেনি উনি রুদ্রকে। পাশে দাঁড়িয়ে ছেলের অস্থিরতা খুব ভালো করেই লক্ষ্য করছেন ওমবাবু। কথা সামনের মানুষটার সাথে বললেও মনটা যে ওর অন্য কোথাও পড়ে আছে সেটা বুঝতে পারছেন উনি। মেয়েটাকে ঘিরে ছেলের আচরণে অস্বাভাবিকতা চোখে লেগেছে ওনার ইতিমধ্যেই। শাস্তি দেওয়ার নামে মেয়েটাকে বিয়ে করলেও ঠিক কী ধরনের শাস্তি ও ধার্য করেছে ওর জন্য সেটাই উনি বুঝতে পারছেন না, কারণ এখনো পর্যন্ত মেয়েটার সাথে সামান্যতম কঠোর হতেও দেখেননি উনি রুদ্রকে। রুদ্রকে গেস্টদের সাথে ব্যস্ত আর ঝিনুককে একা বসে থাকতে দেখে ঈশান ড্রিঙ্কের গ্লাস হাতে এগিয়ে গেল ঝিনুকের দিকে। সন্ধে থেকেই মেয়েটার দিক থেকে চোখ ফেরাতে পারছে না ও। এই ওয়াইন রঙের লেহেঙ্গাটা মেয়েটার নরম ফর্সা ত্বককে যেন চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো উজ্জ্বল বানাচ্ছে। খোলা পিঠের উপর ছড়িয়ে থাকা এক ঢাল ঘন কালো কেশ রাশির মধ্যে কতবার যে নিজেকে হারিয়েছে ও তার কোনো ইয়াত্তা নেই। দূর থেকে তাকে দেখে গ্লাসের পর গ্লাস অ্যালকোহল ঢেলেছে গলায়। কার নেশা বেশি পরখ করে দেখতে চেয়েছে। হ্যাঁ, নেশাই তো। চোখের সামনে মেয়েটাকে যত দেখছে তত যেন কোনো কড়া মাদকদ্রব্য সেবনের মতো নেশায় বুঁদ হয়ে যাচ্ছে ও। কিছুতেই সামলাতে পারছে না নিজেকে ঈশান। এতক্ষণ রুদ্র চোখের সামনে থাকায় ওর সাথে একবারও কথা বলতে পারেনি, এখন সুযোগটা পেয়েছে, হাতছাড়া করতে চায় না কিছুতেই। হেই বিউটিফুল। একটা অপরিচিত কাপা কাপা আওয়াজে পেছনে ঘুরে তাকালো ঝিনুক। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে এই মুহূর্তে একদম প্রত্যাশা করেনি ও। দ্রুত হাতে চোখের জলটা মুছে নিল কোনো রকমে। আপনি এখানে? কেন আসতে নেই? আমি তো কনগ্রাচুলেশন জানাতে এসেছিলাম। ঝিনুক একবার ঘুরে তাকালো রুদ্রর দিকে। মানুষটা এই ছেলেটাকে ওর সাথে দেখলে আবার রেগে যাবে। শুভেচ্ছার জন্য ধন্যবাদ। দেখুন, আপনি প্লিজ আমার থেকে একটু দূরে থাকুন। সকালে তো দেখতেই পেলেন কি হলো। কেন নিজের জন্য বিপদ বাড়াচ্ছেন এইভাবে? ঝিনুকের কথায় ঈশানের গলায় মৃদু হাসির আওয়াজের আভাস পেল ঝিনুক। বিপদ? তাহলে তুমি আমার বিপদের কথা ভাবছো বলো? হোয়াট রাবিশ! আমি আপনার ভালোর জন্যই বলছি, আর আপনি কোন কথার কি মানে বার করছেন? আরে তুমি তো সিরিয়াস হয়ে গেলে। আমি মজা করছিলাম। বাই দ্য ওয়ে, ইউ রিয়েলি ডিড এ গ্রেট জব। আজ তুমি না থাকলে মেয়েটা হয়তো... আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? এইভাবে ভয়ে ভয়ে কারো সাথে জীবন বাঁচা যায়? আমি তো শুনেছি রুদ্রনীল তোমাকে জোর করে বিয়ে করেছে, তোমার ফ্যামিলিকে আটকে রেখে রীতিমতো ব্ল্যাকমেল করে। সকালে আমার সাথে সামান্য ধাক্কা লাগায় ওই রকম রিয়্যাক্ট করলো। রাস্তাঘাটে তুমি চলতে পারবে তো শান্তিতে? বিয়েটা তো সারা জীবনের একটা বন্ধন। মানসিক শান্তি না থাকলে এই সারা জীবনের সম্পর্কটাই কিন্তু নরক সমান হয়ে যায়। এই যেমন এখনই দেখো, কোনো কারণে তোমার মন খারাপ, আমি দেখেই বুঝতে পারছি। হয়তো তুমি কাঁদছিলে, কিন্তু লুক অ্যাট হিম, ও
ওর কি আদৌ কিছু যায় আসে এতে? ওর কাছে নিজের ওয়াইফের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট ওই মানুষগুলো যারা হয়তো নিজের স্বার্থ ছাড়া ওর খোঁজটুকুও নেবে না। তোমার মনে হয় না এই সম্পর্কটাকে নিয়ে তোমার একটু ভাবা উচিত? পারবে তো ওই মানুষটার সাথে সারা জীবন কাটাতে? যদিও ওকে মানুষ বলাটাও ভুল, কারণ কোনো মানুষ এতটা হিংস্র মোটেই হয় না। ঈশানের কথাগুলো শুনে এক ঝলক তাকালো ঝিনুক রুদ্রর দিকে। কেন জানে না ওর প্রচণ্ড রাগ হচ্ছে এই ঈশান নামের ছেলেটার উপর। রুদ্র আর ওর মধ্যে যাই থাক সেটা ও বুঝবে, বাইরের লোক হয়ে ও মাঝখানে নাক গলানোর কে? তাছাড়া এই ছেলেটার চোখের চাহনি একদম ভালো লাগছে না ঝিনুকের। দেখুন, ও আমাকে জোর করে বিয়ে করুক বা ব্ল্যাকমেল করে করুক, যা খুশি করুক, সত্যি এখন এটাই যে হি ইজ মাই হাজব্যান্ড। তাই প্লিজ আমারটা আমাকে বুঝে নিতে দিন। আপনি প্লিজ যান এখান থেকে। আমি কিন্তু মানবিকতার খাতিরে আপনাকে সতর্ক করছি। আপনি সত্যিই জানেন না আপনি কার সাথে ঝামেলায় জড়ানোর চেষ্টা করছেন। এতটুকু বলে ঝিনুক ওখান থেকে উঠে চলে গেল ঈশিতার কাছে। দূরে দাঁড়িয়ে ভাইয়ের কার্যকলাপ লক্ষ্য করছিল মীরা। মনে মনে প্রচণ্ড বিরক্ত ছিল ও। ঝিনুক চলে যেতেই ও এগিয়ে এলো ঈশানের কাছে। তুই মরবি ঈশান, আর তখন আমার কিছুই করার থাকবে না। জেনে শুনে আগুন নিয়ে খেলছিস তুই। আরে তোর মেয়ের দরকার তো আশেপাশে চোখ দিয়ে ভালো করে দেখ, অনেক ভালো ভালো মেয়ে পেয়ে যাবি। ওই কেন, এমন কি আছে ওর মধ্যে? নেশা, নেশা আছে, একটা কড়া নেশা। এই নেশায় নেশাক্ত হলে জাগতিক অজাগতিক সব কিছু ভুলে যাওয়া যায় রে। এক চরম সুখ অনুভব করা যায়। তুই বুঝবি না। কিছু তো একটা আছে রে দি, কিছু তো একটা আছে। আমার কথা ছাড়, তুই বল, তোর মনে হয় না এটাই সুযোগ তোর জন্য? ঝিনুক যদি আমার হয় তাহলে রুদ্র কি তোর হতে পারে না? চমকে উঠে তাকালো মীরা ঈশানের দিকে। এই ছেলেটা আদেও জানে ও কি বলছে, নাকি অ্যালকোহলের নেশায় বুধ হয়ে যা মুখে আসছে বলে যাচ্ছে? বাবা যে তোকে এখানে কেন ডাকলো কেই জানে। RDX দেখেছিস কোনো দিন? না দেখে থাকলে ওই সামনের দিকে তাকিয়ে দেখ, দেখতে পাচ্ছিস? ওই যে মানুষটা এত শান্ত শিষ্টভাবে হাসি মুখে লোকেদের সাথে কথা বলছে, ওই খোশ মেজাজি মুখোশের পেছনে একটা ভয়ানক বিস্ফোরক রয়েছে। আর তুই সেখানেই আগুন লাগানোর চেষ্টা করছিস ঈশান। জলজ্যান্ত RDXও, নিজেও মরবি, সাথে সব ধ্বংস করে নিয়ে যাবি ঈশান। কেন বুঝতে পারছিস না তুই? কিছু বোঝার নেই আমার দি, তুই বেশি ভাবছিস। দেখ, মেয়েটা এমনিই খুশি নেই। এইভাবে জোর করে কোনো সম্পর্ক হয় না। মেয়েটা নিজেই একটা দুর্বল জায়গায় দাঁড়িয়ে আছে, অসহায়, বিভ্রান্ত, অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় জর্জরিত, একটা ভালনারেবল স্টেজে দাঁড়িয়ে আছে। এখান থেকে ওর মনটা আমার দিকে ঘোরাতে আমাকে খুব বেশি কষ্ট করতে হবে না। ডোন্ট ওয়ারি, আমি ওকে জোর করব না। ও নিজে থেকেই আসবে আমার কাছে। তখন তোর কাছেও একটা দারুণ সুযোগ থাকবে। দেখ, সে যদি নিজে থেকে আমার কাছে আসে তাহলে নিশ্চয়ই দোষটা আমার নয়। আর দোষ যখন ওর বউয়ের হবে তখন অন্য কাউকে শাস্তি নিশ্চয়ই ও দেবে না। বুঝতেই পারছিস, বউয়ের বিশ্বাসঘাতকতায় তখন তার মন হবে দুর্বল। সহানুভূতি দিতে তো যেতেই পারিস তখন। ঈশানের কথা শুনে মীরা জোরে হেসে উঠল। হা 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 হা, তুই পাগল হয়ে গেছিস। তুই জানিস না তুই কার ব্যাপারে কথা বলছিস? ওটা রুদ্রনীল সিং শেখওয়াত। তোর চিন্তা ভাবনা যেখানে শেষ হয় ওর সেখানে শুরু হয়। নিজের এই বোকা বোকা প্ল্যানিং নিজের কাছে রাখ। এত দূর এগোনোর তুই সুযোগটাই পাবি না। আর তখন তোর মীরা দিদি বা তোর মামাও তোকে বাঁচাতে পারবে না। আমার কথাটা মনে রাখিস। ওদিকে গা ভর্তি গয়না আর এই হেভি ওয়েটের লেহেঙ্গাটা এবার ঝিনুকের শ্বাসরোধ করছে। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না।
ঈশিতার খোঁজে এদিক ওদিক চোখ রাখলেও মানুষটাকে কোথাও দেখতে পাচ্ছে না। হয়তো কোনো গেস্টের সাথে বাইরের দিকটায় গেছে, কিন্তু এখন কাকে জিজ্ঞাসা করবে ও? নিজের ভাবনাতেই মত্ত ছিল ঝিনুক। তখনই হঠাৎ সব থেকে পরিচিত আওয়াজটা শুনতে পেল ও, নিজের খুব কাছে। চমকে উঠে ঘুরে দাঁড়াতে যেতেই পেছনে দাঁড়িয়ে থাকা রুদ্র বুকে খুব জোরে ধাক্কা খেলো ও। ঝিনুক হতভম্ব হয়ে তাকিয়ে রইল রুদ্রর দিকে। ওপরে গিয়ে ড্রেস পাল্টে ক্যাজুয়াল কিছু একটা পরে এসো। এখন? কিন্তু এখনও যে কিছু গেস্ট। আমি বুঝে নেব, যেটা বললাম সেটা করো। ঝিনুক আর কথা না বাড়িয়ে সোজা চলে গেল প্যালেসের ভেতর দিকে। ও নিজেও পরনের এই ভারী জামাকাপড় আর গয়নাগুলো খুলতে চাইছিল অনেকক্ষণ ধরে। লিভিং রুম পেরিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যেতেই ওর দেখা হলো ওমবাবুর সাথে। মানুষটা লিভিং রুমের সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে। হাতে ধরে থাকা সিগারেটটা নিজের মতোই পুড়ে ছাই হচ্ছে। ঝিনুক এক ঝলক তাকালো ওনার দিকে। হৃদ নামের মেয়েটা ওইভাবে কোল্যাপস করার আগে এই মানুষটার সাথেই দাঁড়িয়ে কথা বলছিল। ঝিনুক সঠিকভাবে তো কিছু জানে না, তবে মন বলছে মেয়েটার এইভাবে হঠাৎ করেই দম বন্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ার পেছনে কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে। কিন্তু এই মানুষটার সাথে এই মুহূর্তে ও মুখ লাগাতে চায় না, তাই চুপচাপ ওনাকে উপেক্ষা করে সিঁড়ি দিয়ে উপরে ওঠার জন্য পা বাড়ালো ঝিনুক। নিজের ভাগ্যের ওপর এত দিমাগ ভালো নয়। এইরকম মাথামুন্ডহীন কটূক্তির কারণটা ঝিনুক ঠিক বুঝতে পারল না, তবে ওর পদক্ষেপ রুদ্ধ হলো মুহূর্তে। ওখানেই দাঁড়িয়ে বিভ্রান্ত দৃষ্টিতে তাকালো একবার মানুষটার দিকে। এমনভাবে দেখছো যেন কিছুই বুঝতে পারছো না। কি বলতে চাইছেন আঙ্কেল? পরিষ্কার করে বলুন। আমার ছেলে তোমাকে শাস্তি দেওয়ার নামে বিয়ে করেছে, বুঝতে পেরেছো? কিন্তু এখনো পর্যন্ত আমি তোমাকে শাস্তি দেওয়ার মতো কোনো মনোভাবও ওর মধ্যে দেখতে পাচ্ছি না। বাপ হয়ে ছেলেকে এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করতে পারছি না। তুমি তো নিশ্চয়ই জানবে যে ও কি চাইছে, কি জাদু করেছো ওর উপরে, হ্যাঁ? নাকি এত টাকা পয়সা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি দেখে লোভে তোমার চোখ দুটো চকচক চকচক করে উঠছে? আর এই 6টা মাসের বিয়ের জন্য তুমি আপোষ করে নিতে রাজি হয়ে গেছো। মানুষটার মুখ থেকে বেরোনো শব্দগুলো শুনে ঝিনুক 1 মিনিটের জন্যও অবাক হয়নি, কারণ মানুষটার আসল চেহারাটা আর কেউ না জানুক ও খুব ভালো করে জানে। এই ধরনের নিকৃষ্ট মনের মানুষের মুখ থেকে এর থেকে ভালো আর কি বেরোতে পারে? যতটা নোংরা মন ততটা নোংরাই চরিত্র। ছোট থেকে আপনাদের সাথে থেকে কি পেয়েছি বলুন তো? আমি 12টা বছর দূরে গিয়েও তো নিষ্কৃতি পেলাম না। তাহলে বরং এই বিয়েটা থেকেই কিছু আদায় করার চেষ্টা করি। আপনার ভাষায় ক্ষমতা, প্রতিপত্তি, অর্থ, খ্যাতি, ব্লা ব্লা। আপনার ছেলেকে বিয়ে করে নিজের জীবনটা তো জুয়ারবাজিতে লাগিয়ে দিলাম। পরিবর্তে এটুকুই যদি চেয়ে থাকি, তাতে সমস্যা কোথায়? ছোট থেকেই যখন চেয়েছে মেয়েটাকে নিজের মতো করে উল্টোপাল্টা কথা শুনিয়েছে ওমবাবু। অপমান অপদস্থতার কোনো হিসাব নেই। প্রতিবারই মেয়েটা মুখ বন্ধ করে এই সবটা সহ্য করে গেছে, অথবা কেঁদে কেটে অস্থির হয়েছে। মেয়েটার চোখে নিজের প্রতি একটা ভয় সবসময় দেখে এসেছেন ওমবাবু, কিন্তু আজ যেন সে ভয়ের লেশমাত্র নেই ওই দুটো চোখে। ওইভাবে কি দেখছেন আঙ্কেল? ভাবতে পারেননি না আমি এরকম কিছু একটা বলে দেব? আসলে সবই সময়ের কামাল। ওই যে আদব কায়দা না জানা মেয়েটা আজ সময়ের সাথে সাথে বড় হয়েছে। তার সাথে তার অভদ্রতা, ছোটলোকামিপনা, অসভ্যতা এগুলোও নিজেদের সীমা ছাড়িয়েছে। জীবনে হয়তো এই প্রথমবার মিস্টার ওম সিং শেখাওয়াতের সাথে কেউ এইভাবে কথা বলল। ওমবাবু নিজের মেজাজ ঠিক রাখতে পারলেন না, আর চিৎকার করে উঠলেন, চুপ করো বেয়াদব! তোমার সাহস তো কম না, তুমি আমার মুখে মুখে তর্ক করছো। ভুলে যেও না তোমার বাবা একটা বিশ্বাসঘাতক, ব্লাডি ব্যাকস্ট্যাবার। যাদের দয়া বেঁচে থাকবে তাদের সাথেই বিশ্বাসঘাতকতা করবে। যে থালায় খাবে সে থালাতেই ছেদ, আবার মুখে বড় বড় কথা। ঝিনুকের নিঃশ্বাসের সাথে একটা তাচ্ছিল্য ভরা হাসির আওয়াজ শোনা গেল। বিশ্বাসঘাতকতা? জানেন তো আঙ্কেল, আমার পাপা আগে এরমটা ছিল না। মনে হচ্ছে সঙ্গদোষে এমনটা হয়েছে। সারাদিন আপনার সাথেই থাকতো কি না। শাট আপ ইউ বাস্টার্ড! আঙ্কেল মুখ সামলে।
আমাকে বাস্টেড বলার সাহসটা দেখাবেন না। আর বয়স হচ্ছে আপনার, এতটা চিৎকার করবেন না। হার্টের সমস্যা তো, কে জানে কখন বন্ধ হয়ে যায়, তাই না? তখন কি করবেন? এই প্রভাব, প্রতিপত্তি, অর্থ, বৈভব, নাম, খ্যাতি, অহংকার, এইসবের সব একসাথে রাম নাম সত্য হয়ে যাবে। তাই একটু নিজেকে সংযত করুন, শান্তশিষ্টভাবে থাকার চেষ্টা করুন। তুমি বোধহয় ভুলে গেছো তুমি কার সাথে এইভাবে কথা বলছো। তোমার সাহস, তোমার রোয়াব দেখে আমি আমি তাজ্জব হচ্ছি মেয়ে। সময় এসে গেছে তোমাকে উপযুক্ত শিক্ষা দেওয়ার। আঙ্কেল, আমার নাম ঝিনুক। এতদিন রাঠোর ছিলাম, আজ থেকে শেখাওয়াত হয়ে গেছি। তাই আমার নাম ধরে ডাকলে আমি বেশি খুশি হব। আপনার বলা ওই মেয়ে শব্দটোনটা আমায় ভীষণ ইরিটেট করে। শিক্ষা আমাকে পরে দেবেন, আগে বলুন তো, হৃদ নামের মেয়েটা আপনার সাথে কি এমন কথা বলছিল যে তারপরেই ওই রকম একটা ব্যাপার হয়ে গেল? ঝিনুকের প্রশ্নে এবার ওমবাবুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। গলার আওয়াজে আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষণীয়। আমার সাথে সারাদিনে অনেক লোক কথা বলে। এবার যদি সবাই অসুস্থ হয়ে পড়তে থাকে তার দায় তো আমার নয়, তাই না? শি ওয়াজ ইনভাইটেড, ওর ফ্যামিলির সাথে আমাদের খুব ভালো রিলেশন। অনুষ্ঠানে এসেছে, তাই এমনি কিছু কথা বলছিল। এর সাথে ওর ওইভাবে অসুস্থ হয়ে যাওয়ার কোনো সম্পর্ক তো নেই। মেয়েটা কিন্তু প্রেগনেন্ট আঙ্কেল। ওমবাবুর মুখের কথা শেষ হওয়ার প্রায় সাথে সাথেই কোনো রকম ভনিতা না করে ঝিনুক ওনার চোখে চোখ রেখে চড়া গলায় কথাটা বলল। এই বিষয়টা নিয়ে আমি সবার সামনে কোনো কথা না বললেও হাসপাতালের অ্যাডমিট করার পর কিন্তু সবাই এটা জেনে যাবে। শুনেছি খুব সম্ভ্রান্ত পরিবারের মেয়েও, ওর বাবারও নাকি অনেক ক্ষমতা। অবিবাহিত মেয়েকে এই রকমভাবে দেখে ওর বাবা চুপ করে থাকবে তো? ওমবাবু বিস্ফোরিত চোখে তাকিয়ে রইলেন ঝিনুকের দিকে। ওনার অনিয়ন্ত্রিত নিঃশ্বাসের ওঠানামা পরিষ্কার জানান দিচ্ছে এই মুহূর্তে ওনার রাগ, ক্রোধ, ঔদ্ধত্য, দর্প সব তলানিতে গিয়ে ঠেকেছে। তার জায়গায় রয়েছে একরাশ স্নায়বিক দুর্বলতা আর ভয়। ওনার অবস্থা দেখে ঝিনুক মৃদু হাসল। না, আসলে আমি আপনাকে এই কথাগুলো বলছি কারণ আপনার ফ্যামিলির সাথে খুব ভালো সম্পর্ক তো, তাই আপনার কথাগুলো জানা উচিত। ওমবাবু পকেট থেকে রুমালটা বার করে কপালে জমা ঘামগুলো মুছে নিলেন। তো তুমি তুমি কি কি বলতে চাইছো? কি বলতে চাইছো? কোনো রকম ঘোর প্যাচ ছাড়াই ঝিনুক আবার সরাসরি বলল। আমি বলতে চাইছি, আমার বিশ্বাসঘাতক পাপার পিঠ পিছে তার স্ত্রীকে নিয়ে গেস্ট রুমের বন্ধ দরজার পেছনে যেই বিশ্বাসঘাতকতার খেলায় দিনের পর দিন মেতেছিলেন, এই রকমই কোনো কিছু ওই বাচ্চা মেয়েটার সাথে ঘটাননি তো? আপনার চরিত্র তো বাঁধিয়ে রাখার মতো কি না, তাই জিজ্ঞাসা করছি আর কি। ওমবাবুর বুকের বাদিকটায় একটা চিনচিনে ব্যথা শুরু হলো হঠাৎ। বুকে হাত চেপে ধরে ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে নিলেন উনি। এই বয়সে বেশি উত্তেজনা ভালো না, বুঝলেন? মানছি অনেক রকম ইচ্ছা জাগে মনের ভিতরে, কিন্তু সেগুলোকে একটু কন্ট্রোল করতে শিখুন। দিন দিন বয়সটা বাড়ছে, কমছে না। জোরে জোরে নিঃশ্বাস নিন, ঠিক হয়ে যাবে। আমি বরং আসি শ্বশুর মশাই, আপনার ছেলে আবার নিচে আমার জন্য অপেক্ষা করছে। স্নান সেরে পোশাক পাল্টে একটা ক্যাজুয়াল টি শার্ট আর সুতির ট্রাউজার পরে বিছানায় গায়ে এলিয়ে দিল ঝিনুক। দিনটা অনেক বেশি ক্লান্তিপূর্ণ ছিল ওর জন্য। পেটে ইঁদুর ছুঁচো সব একসাথে দৌড়াচ্ছে এবার। যেমন খিদে পেয়েছে তেমন ঘুম। এই মুহূর্তে ওর আগে খাওয়া উচিত না আগে ঘুমোনো উচিত সেটাই ভেবে পাচ্ছে না ও। খেতে খেতে যদি ঘুমিয়ে পড়ি তাহলে ব্যাপারটা খারাপ দেখাবে, তার চেয়ে বরং আগে একটু ঘুমিয়ে নিই, তারপর খাবো। মনে মনে সিদ্ধান্ত নিয়েই বিছানার উপর বালিশ সাজিয়ে হাত পা ছড়িয়ে দিয়ে চোখ বন্ধ করে নিল ঝিনুক। ওর চোখ বন্ধ করতে দেরি আছে, দরজায় নখ হতে দেরি নেই। একরাশ বিরক্তি নিয়ে চোখ খুলল ঝিনুক। উফ, ভালো লাগে না, একটু ঘুমোতেও দেয় না কেউ। কে? ম্যাম, আমি রুবি। ছোট রাজাবাবু আপনাকে নিচে ডাকছেন। গরম ভারী কিছু সাথে নিতে বলেছেন। রাক্ষসটা আমায় শান্তি দেবে না, এতক্ষণ ধরে আমাকে জ্বালিয়েও মন ভরেনি ওর। তোমার ছোট রাজা বাবুকে গিয়ে বলো আমি ঘুমিয়ে পড়েছি। মিথ্যা বলা একদম উচিত না ম্যাম। উনি যখন ডাকছেন নিশ্চয়ই কোনো কারণ হবে।
একবার দেখে নিন না প্লিজ। রুবি, তুমি হাঁপিয়ে যাও না ওই রকম একটা গোমরা মুখর তরফদারি করতে করতে? এরকম কোনো ব্যাপার নয় ম্যাম। একটা কথা বলার ছিল। আগে বলো, তুমি কিছু খেয়েছো? না মানে ওইখানেই দাঁড়াও, আমি আসছি। বিছানা থেকে নেমে ক্লোজেটের দিকে এগিয়ে গেল ঝিনুক। ওর ভারী গরম জামাগুলো সব রেখে এসেছে হোস্টেলে। এখন ওর কাছে পরার মতো কিছু নেই। ক্লোজেটে বেশ কয়েকটা রাখা রয়েছে ওর জন্য। উদ্দেশ্য সেগুলো থেকে একটা বেছে নেওয়া। ক্লোজেটের সামনে দাঁড়িয়ে সব গরম জামাগুলোকে মন দিয়ে দেখতে লাগলো ঝিনুক। সব কটা জামার মধ্যে একটা লাল জ্যাকেট বেশ পছন্দ হয়েছে ওর, কিন্তু সমস্যা একটাই, জ্যাকেটটা রুদ্রর। দ্বিতীয়বার না ভেবে ওটাই টেনে বার করে গায়ে গলিয়ে নিল ও। রুদ্রর সাইজের অত বড় জ্যাকেটে পুরো ঢুকে গেল ঝিনুক। জ্যাকেটের হাতায় হাত ঢোকানোর পরেও এতটাই জায়গা রয়েছে যে ওর ওই হাতের সাইজে আরও একটা হাত ওর মধ্যে অনায়াসে ঢুকে যাবে। রুদ্র হাঁটুর উপর পর্যন্ত লেন্থের জ্যাকেটটা ওর ক্ষেত্রে প্রায় পায়ের পাতা ছুঁই ছুঁই। ওইভাবেই ও বেরিয়ে এলো বাইরে। রুবি ওকে দেখা মাত্রই হেসে উঠল। হাসার কি হলো? আমার এটাই পছন্দ, আরগুলো ভালো না। না না ঠিক আছে, ভালোই লাগছে। কম হেসে বলে ফেলো, কি বলবে বলছিলে? কাল ভোরে আমি বাড়ি চলে যাচ্ছি, কদিন আমি থাকবো না। আমার জায়গায় শ্যামলী থাকবে। আসলে আসলে শ্যামলীর কাজ ছোট রাজাবাবুর পছন্দ না। আমি বাড়ি গেলেই শ্যামলীর দায়িত্ব পড়ে এদিকটার উপর, আর ওর কাজ দেখে ছোট রাজাবাবু খুব রেগে যান। মাঝে মধ্যে ঘরের জিনিসপত্র ভাঙচুর করে ফেলেন। রানীমা জানেন এ ব্যাপারটা। এখন তো আপনি ওনার সাথে থাকবেন, তাই আপনাকে বলে দিলাম। ভাঙাচ্ছি জিনিস তোমার ছোট রাজাবাবুকে, দাঁড়াও। লাট সাহেবের নাতি। কী যে হবে বুঝতেই পারছি আমি। রুবি প্লিজ ডোন্ট মাইন্ড। তোমার বয়স কত? 24 বছর ম্যাম। এত কম বয়সে তুমি এই কাজ কেন করছো? পড়াশোনা কেন করছো না? ঝিনুকের কথায় রুবির চোখে মুখে বিষণ্ণতার অন্ধকার নেমে এলো। আমাদের মতো পরিবারে পড়াশোনা করাটা একটা বিলাসিতা ম্যাম। কে কে আছে তোমার পরিবারে? মা আছেন, বাবা আছেন, একটা ছোট ভাই আর আমি। ভাই পড়াশোনা করছে, বাবা পুরোপুরি বিছানায়, কোমরে নিদ্রা থেকে প্যারালাইজড। মা টুকটাক সেলাই করে। আমি গ্রামেই ছিলাম, বাচ্চাদের পড়াতাম, কোনো রকমে চলে যেত। তারপর কমলা কাকির হাত ধরে এই প্যালেসে আসি। রানীমা আমাকে এদিকটা দেখার দায়িত্ব দিয়েছেন। তবে এত কিছুর মধ্যেও পড়াশোনা আমি করছি, আর সেটা এই প্যালেসে আসার পরেই সম্ভব হয়েছে। একজন এমন মানুষ আছেন যিনি শুধু নিষ্ঠুর নন, একটা নরম হৃদয় তার মধ্যেও আছে। তার জন্যই আমাকে লেখাপড়া করতে হচ্ছে আবার। তিনি আছেন বলেই আমি নতুন করে স্বপ্ন দেখছি এখন। তিনি আছেন বলেই আমার মতো একটা মেয়ে সব হারিয়েও আবার নতুন করে স্বপ্ন অর্জন করার স্বপ্ন দেখে। হ্যাঁ ম্যাম, অর্জন করার পাওয়ার নয়, মানুষটা আমাকে শিখিয়েছেন যে যেটা আমার চাই সেটাকে অর্জন করতে হয় অথবা কেড়ে নিতে হয়। ভাগ্যের উপর নির্ভর করে থাকলে কিছুই পাওয়া যায় না। তিনি আছেন বলেই আমি আবার সাহস করে উঠে দাঁড়িয়েছি। ঝিনুক অবাক হয়ে দেখতে থাকে রুবিকে। রুবি ঠিক কোন মানুষটার কথা বলছে সেটা হয়তো ওর অজানা নয়, তবুও মন চায় জিজ্ঞেস করতে। রুদ্র? রুবি উপনিত সম্মতিসূচকভাবে মাথা নাড়ায় একবার। মানুষটা খাঁটি সোনা ম্যাম, কিন্তু এত বছর একটা জিনিস আমি বুঝেছি, দিনের শেষে মনের কোনো একটা অংশ তার ফাঁকা থাকে। মাঝে মাঝে তাকে আনমনা হয়ে যেতে দেখেছি আমি। ঘন্টার পর ঘন্টা অন্যমনস্ক হয়ে থাকে, গভীরভাবে কিছু ভাবে। প্রতিবারই ওনার চোখে মুখে এক অদ্ভুত বিষণ্ণতার ছাপ থাকে, জানেন, চোখে লাগার মতো। কিছু তো একটা আছে যেটা ওনাকে ভিতর ভিতর অনেক কষ্ট দেয়। কোনোদিন জিজ্ঞেস করার সাহস দেখায়নি, তবে আমার তো এটাই মনে হয়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকবেন।